নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। নিট দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশ্যে সরকারি টালবাহানার বিরুদ্ধেও সোচ্চার তারা। তাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বর। করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় এআইডিএসওকে আটকায় পুলিশ। মিছিল আটকাতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। জোর করে তোলা হয় প্রিজন ভ্যানে। আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ। এআইডিএসওর বিকাশ ভবন অভিযান এবং সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি করুণাময়ী চত্বর। বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় বিক্ষোভকারীদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে তখনই ধস্তাধস্তি বেঁধে যায় এআইডিএসওর সমর্থকদের। জোর করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলে বিধাননগর থানার পুলিশ। নিট দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশ্যে সরকারি টালবাহানার বিরুদ্ধেও সোচ্চার তারা। তাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বর। করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার পথেই তাদেরকে আটকায় পুলিশ। আটকাতেই শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি। পুলিশ তাদের তোলে প্রিজন ভ্যানে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন। দেখো, পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এবং উচ্চশিক্ষা দপ্তর অভিযান এই মিছিলে করুণাময়ীর সামনে বিকাশ পক্ষ থেকে করুণাময়ীর মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিক্ষোভকারীদেরকে হটায় বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে কিন্তু আটক করে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। মূল যে ইস্যু ছিল যে এই এমইউটির ক্ষেত্রে যে প্রায় 1563 জনকে যে বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বা গ্রেস মার্কস দিয়ে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং তার প্রতিবাদ যেরকম ছিল যে বেআইনি ভাবে নাম্বার দিয়ে দেওয়া, অর্থাৎ কোথাও গিয়ে এমনিতে দুর্নীতি হয়েছে। এর পাশাপাশি যে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পরও এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে ভর্তি নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এবছর থেকে সেন্ট্রালি ভর্তি করা হবে এমনটাই শিক্ষা দপ্তর জানিয়েছে যে সেন্ট্রালি যে ওয়েবসাইট, সেই সেন্ট্রাল কেন্দ্রীয় ভাবে ভর্তি হবে, আর কলেজ ভিত্তিক ভর্তি হবে না। সে জায়গায় কবে থেকে এই ভর্তি হবে তার সুনির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি রাজ্যের শিক্ষা দপ্তর। এই দুই দাবিকে নিয়েই কিন্তু এআইডিএসওর বিক্ষোভ কর্মসূচি ছিল এবং যেহেতু বিকাশ ভবন চত্বর 144 ধারা, সেই বিক্ষোভ আসার পরই বিধাননগর পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায়। শ্রীপর্ণা, ধন্যবাদ সায়ন্তন। অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে সারা দেশবাসী জানে নিট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আমাদের দাবি পুনরায় পরীক্ষা নিতে হবে। ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী যারা বঞ্চিত হয়েছে, পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় সরকারকে করতে হবে এবং তার যে এজেন্সি আজকে এই বিরাট কেলেঙ্কারি সংগঠিত করেছে, আমরা এই দাবি এআইডিএসওর পক্ষ থেকে করছি। সেই দাবিতে আজকে বিক্ষোভ। আমরা দেখছেন কিভাবে পুলিশ আমাদের কর্মীদের অ্যারেস্ট করছে, মারধর করছে। আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশের, রাজ্য সরকারের যে পুলিশ, তার এই যে বর্বরতা রাজ্য সরকারের পুলিশ করছে, এই বর্বরতাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে তারা যেভাবে একটার পর একটা কেলেঙ্কারিতে নিযুক্ত, তারা প্রত্যেকেই এই কেলেঙ্কারি শরিক। আজকে এই কেলেঙ্কারির বিরুদ্ধে যে প্রতিবাদ দিবসর শান্তিপূর্ণ বিক্ষোভ, তার উপরে পুলিশের এই অত্যাচার আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়ার কিছু জানায়নি। নিটে এত বড় দুর্নীতি, যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় এই নিয়ে তৃতীয়বারের জন্য খাদ্য দফতরকে চিঠি দিল ইডি।
খাদ্য দফতরে চিঠি, রেশন দুর্নীতিকাণ্ডে চিঠি পাঠালো ইডি। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, দেখো শিপন্না, তোমাকে আমি শুরুতে জানিয়ে রাখবো, খাদ্য দপ্তরকে চিঠি, আবারও ইডি। রেশন বন্টন দুর্নীতি এবার রাজ্যের খাদ্য দপ্তরকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। ইডি সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে যে 2018 সাল থেকে 2024 সালের মধ্যে কত রেশন কার্ড বাতিল করা হয়েছে, চিঠিতে সেই তথ্য জানতে যাওয়া হয়েছে এবং একাধিক প্রশ্ন কিন্তু করা হয়েছে। পাশাপাশি এই নিয়ে রেশন বন্টন দুর্নীতি মামলায় খাদ্য দপ্তরকে তৃতীয়বারের জন্য চিঠি দিল ইডি। আগেও দুবার দেওয়া হয়েছে, এই নিয়ে তৃতীয়বার। প্রসঙ্গগত ভাবে আগের দুটি চিঠির উত্তর খাদ্য দপ্তর এখনো দেয়নি, এমনটাই সূত্রের খবর। ইডি আধিকারিকরা জানিয়েছেন যে তৃতীয় চিঠির উত্তর না পেলে তারা আদালতের দ্বারস্থ হবে। ধন্যবাদ অভিষেক। খাদ্য দপ্তরে ইডির চিঠি, এই নিয়ে তৃতীয়বার চিঠি দিল ইডি। শপথ তো হলো, কিন্তু পদ কি রইল আগের মতো মসৃণ? তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর এখন এই প্রশ্নটাই ধাওয়া করে বেড়াচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে। শরিকের মন জুগিয়ে চলা তার ধাতে সইবে কি? বিরোধীদের হেলাফেলা করার অভ্যেসটাও যে পাল্টাতে হবে। সঙ্গে সামলাতে হবে হিন্দুত্বের নিউক্লিয়াসের বিরাজমান সংঘ শক্তির চাপ, যে চাপ যে তাকে সামলাতেই হবে শপথ গ্রহণের পরদিনই, তা পরিষ্কার করে দিয়েছেন স্বয়ং সংঘ প্রধান। সংখ্যা কথা বলে না, সংখ্যা শুধু কথা বলে না, সংখ্যাই স্থির করে দেয় কথার ধরন ধারণ। मैं जनता जनार्दन की सेवा में अपने आप को खपाता रहूं। তা না হলে একক সংখ্যাগরিষ্ঠতার বিজেপি সরকার যে ঔদ্ধত্যের অতীত তৈরি করেছে, সেটা সাম্প্রতিক লোকসভার ফল ঘোষণার পরপরই এমন উধাও হয়ে যেত না। এনডিএ জোটের প্রাথমিক মঞ্চে তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডুর হাত ধরে নরেন্দ্র মোদীর নাছোড় টানাটানির বিরল দৃশ্যও জন্ম নিত না। 400 পারের রূপকথা যে 240-এই মুখ থুবড়ে পড়েছে, এখন 272-এর ম্যাজিক ফিগার মোদী শাহদের ঠেলে দিয়েছে জোটের বাধ্যবাধকতায়। স্বাভাবিক অঙ্কে বহরে বেড়েছে বিরোধীরা, চোখ রাঙাচ্ছে ইন্ডিয়া ব্লক। বাইরের বিরোধিতা যদি বাদও দেওয়া যায়, তাহলেও শরিকের আবদার সামলানোর দায় নিতেই হবে বিজেপিকে। এবং এরই মধ্যে অন্তর্গত ধাক্কাটাও বড় কম নয়। হিন্দুত্বের মূল চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দুর্বল 56 ইঞ্চিকে এবার চাপে তো রাখবেই। সংঘ প্রধান মোহন ভাগবত এরই মধ্যে সেবার সংজ্ঞা দিয়েছেন অহংনাশের শর্ত তুলে ধরে। এই আপার হ্যান্ড সুলভ উপদেশ না গিলে তো আর উপায় নেই নরেন্দ্র মোদীর। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है, वो मर्यादा से चलता है। काम करते सब लोग हैं, लेकिन कार्य करते समय मर्यादा का पालन करते हुए उसको करना, यानी उपजीविका के कार्य में उत्कृष्टता जैसे उस शब्द से निर्देशित होती है, वैसे ही वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। तो ऐसी मर्यादा रख के हम लोग काम करते हैं। काम करने वाला उस मर्यादा का ध्यान रखता है, वो मर्यादा ही अपना धर्म है, वो मर्यादा ही अपनी संस्कृति है। उस मर्यादा का पालन करके जो चलता है वो कर्म करता है, लेकिन कर्मों में लिप्त नहीं होता, उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। এখানেই শেষ নয়। সংসদীয় রাজনীতির বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা ভাগবত জোট সরকারের কৌশলও বাতলে দিয়েছেন তৃতীয়বারের প্রধানমন্ত্রীকে। ব্যাখ্যা নয়, গুরুত্ব সহকারে অনুধাবন, বিরোধী পক্ষ নয় প্রতিপক্ষ ভাবার মানসিকতা। ইন্ডিয়া ব্লকের প্রতি সদ্য ক্ষমতাসীন শাসকের প্রত্যাশিত দৃষ্টিভঙ্গি স্থির করে দিয়েছেন সংঘ প্রধান।
और चुनाव प्रचार की या चुनाव में जो होता है उसकी बात ऐसी है। वास्तव में तो प्रजातंत्र की अनिवार्य आवश्यक प्रक्रिया है और उसमें दो पक्ष रहते हैं, इसलिए स्पर्धा रहती है। स्पर्धा रहती है तो दूसरे को पीछे करने का, स्वयं को आगे बढ़ाने का काम होता ही है, होना ही चाहिए। परंतु उसमें भी एक मर्यादा है, असत्य का उपयोग नहीं करना। चुने क्यों जा रहे लोग संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। हमारे यहां तो परंपरा सहमति बनाकर चलने की है। वास्तव में संसद क्यों है और उसमें दो पक्ष क्यों है? इसलिए है कि दोनों पहलू उजागर हो। किसी भी सिक्के के दो पहलू रहते हैं, ऐसे किसी भी प्रश्न के दो पहलू रहते हैं। एक पक्ष एक पहलू का विचार करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है, ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने। इसलिए संसद बनती है, लेकिन ऐसी सहमति बनना स्पर्धा करके आए लोगों में थोड़ा कठिन भी रहता है और इसलिए हम बहुमति का आसरा लेते हैं। उसके लिए स्पर्धा चलती है। ये स्पर्धा है, कोई आपस का युद्ध तो है नहीं। ऐसे से देश कैसे चलेगा भाई? आखिर सबको देश ही चलाना है ना। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। मोहन भागवत मुख खुलेছেন মণিপুর নিয়েও। দেশের উন্নতি দেশেরই শান্তি সাপেক্ষ বিষয় মনে করিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘ সময় ধরে সেই জ্বলন্ত ইস্যুকে জিয়ে রাখা মোহনের সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। उस ढंग से विकास की रीति, उस ढंग से अपने विकास के प्रतिमान हमको बनाने पड़ेंगे। उसके लिए देश में शांति चाहिए, जगह जगह और समाज में कलह ये नहीं चलता। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है, उसके पहले 10 साल शांत रहा। पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। মোহন ভাগবতের এইসব উপদেশ মনে করিয়ে দিচ্ছে সেই আপ্তবাক্য, চিরদিন কাহারও সমান নাহি যায়। নাগপুর থেকে দূরত্ব বাড়িয়েও সরকার চালানোর স্পর্ধা আজ অতীত। ক্ষমতার অলিন্দে জোটের শর্ত, অনিবার্য আপোষ, নান্য পন্থানুজ্ঞতা। একদা দোর্দণ্ড প্রতাপ নরেন্দ্র মোদী কি বাধ্য ছাত্রের মতো সংঘ প্রধানের পরামর্শ মেনে চলবেন? মেনে যে কিছুটা চলতেই হবে তার আভাস মিলেছে এরই মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে আরো স্পষ্ট হবে ছবি। তবে মোহনীয় গাইডলাইন দিনকে দিন যে আরো লম্বা হবে তা নিয়ে অনিশ্চয়তার অবকাশ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। আর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 49, যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। আহত 50-এরও বেশি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মোদীর নির্দেশে বৃহস্পতিবার কুয়েতের জন্য রওনা দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং। আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি দুর্ঘটনাস্থলও ঘুরে দেখবেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি মেনে জগন্নাথ মন্দিরে 4টি দরজা খুলে দিল ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য 500 কোটি টাকার বিশেষ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছেন। কোভিড পরিস্থিতিতে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নেতৃত্বাধীন বিজেডি সরকার মন্দিরের 4টি দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তীর্থযাত্রীদের কেবল একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি ছিল, আর এই নিয়ে সমস্যার মুখে পড়েছিলেন পুণ্যার্থীরা। কিন্তু ওড়িশার নবনির্বাচিত সরকার এবার মন্দিরের 4টি দরজাই খুলে দিল। देखिए, कल कैबिनेट मीटिंग के प्रस्ताव में जैसे महाप्रभु जगन्नाथ की जो 4 द्वार है वो बंद था, इसलिए 4 द्वार को खोलने के लिए वो प्रस्ताव हमने रखे थे। प्रस्ताव भी पारित हुआ और प्रस्ताव के मुताबिक आज सुबह 6:30 बजे मंगल आरती जो शुरू होता है पूजा का, वो सब सारी मेरे साथ मेरे मंत्रिमंडल के सारी सदस्य, 2 उप मुख्यमंत्री, दोनों हम आते हुए उसको प्रशासन के सबका उपस्थिति में, श्रद्धालु की उपस्थिति में, हमारा विधायक लोग और हमारा पुरी का सांसद सबका उपस्थिति में वो 4 द्वार खोला गया और श्रद्धालु के लिए उत्सर्ग किया गया। বুধবার রাতের ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি সাগরদিঘিতে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বোখারা 2 গ্রাম পঞ্চায়েতের দোহাল আদিবাসী পাড়ায়। জানা গিয়েছে গতকাল অর্থাৎ বুধবার রাতে সাগরদিঘি এলাকায় ঝড় বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ও হয়েছে, আর সেই ঘূর্ণিঝড়েই বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে এলাকায় পৌঁছন বোখারা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান সাফিরুল ইসলাম। কথা বলেন গৃহহারাদের সঙ্গে, তাদের সরকারি সহযোগিতাও যাতে তারা পায় সেই আশ্বাসও দিয়েছেন তিনি। সব থেকে বেশি আমাদের বোখরা 2 নম্বর অঞ্চলের এই দোহালি গ্রামেই ক্ষতিটা বেশি দেখছি। আজকে সকালবেলায় খবর পেলাম, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, আমার পাশে উপস্থিত আছে, তারা আমাকে খবরটা দেয় এবং আমি ছুটে আসি। সকালবেলায় এসে দেখলাম প্রত্যেক বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি। তাদের আশ্বাস দিলাম প্রশাসনিকভাবে যেটা করার আমি করছি। বিডিও সাহেবকে এবং আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেবকে এগুলো আমি ভিডিও করেছি, এগুলো দেখাবো এবং আমাদের পঞ্চায়েত থেকে যেটুকু সম্ভব আমি করব। গত বছরের 4ই অক্টোবরের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও তাড়া করছে তিস্তা এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই উত্তর সিকিমে একটানা প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা নদী। সকাল থেকেই ফুলে ফেপে উঠেছে তিস্তা, তার এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায়। অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তার বাজার, মল্লি, রম্বি, গেইলখোলা, 29 মাইল সহ বিভিন্ন এলাকা। স্থানীয় এলাকাবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। প্রসঙ্গত, গত বছরই তিস্তা কেড়ে নিয়েছিল বহু বাসিন্দাদের বাড়িঘর। রাজ্য সরকারের তরফে শুধুই মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ। তবে আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে এলাকাবাসীদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক। বর্ষা এখনো আসেনি, কিন্তু ডেঙ্গুর প্রকোপে চিন্তিত মালদা জেলা প্রশাসন। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দফতর এবং জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে। বৃষ্টি হলেও বর্ষা এখনো ঢোকেনি, আর এরই মধ্যে ডেঙ্গু নিয়ে চিন্তিত মালদা জেলা প্রশাসন। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে। একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জোর দেয়া হচ্ছে, কিন্তু তারপরেও ডেঙ্গু দমনে তেমন উল্লেখযোগ্য সাফল্য মিলছে না। এখনো পর্যন্ত মালদা জেলায় চলতি বছরে 142 জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গুর টেস্ট। মালদা জেলায় শুধু ডেঙ্গু নয়, এই বছর ম্যালেরিয়ারও প্রকোপ দেখা দিয়েছে। মালদা জেলার ইংরেজ বাজার পুরো এলাকায়
ও কালিয়াচক 1, 2, 3 নম্বর ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওই সব জায়গায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতামূলক প্রচার চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তবে আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে। তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে। আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টব থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা খোলা পাত্র এগুলো যদি থাকে সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি। আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে যেন সেটা না ফেলে, কারণ সেটাতে জল বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে, সেক্ষেত্রে তো ডেঙ্গু মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে। এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা সেখানে সিগনেচার করাচ্ছি আর আমরা একটা রিপ্লেটও দিচ্ছি। ওখানে ওনারা সিগনেচার করছে, আমরা সিগনেচার করছি। আর বাড়িতে কজন সদস্য আছে, জ্বর টর হয়েছে কিনা সেগুলো আমরা জানছি। পরিসংখ্যান বলছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে এই জ্বরের প্রকোপ সবচেয়ে বেশি। এরই মধ্যে লেবার কমিশনের পক্ষ থেকেও এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। যেসব পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে আসছেন তাদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে পাঠানো হচ্ছে স্থানীয় মেডিকেল ক্যাম্পে। দেখুন, গত বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর, এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে। আমরা মাননীয় জেলা শাসক প্রায় লাস্ট 1 মাসে 3 থেকে 4 বার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন। গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে। আমরা হিসেব করে দেখেছি ইংরেজবাজার ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে। কোনো ব্লকে 21টা, কোনো ব্লকে 22টা করে পেশেন্ট আছে। তো সব মিলিয়ে আমাদের প্রায় 146 মতো 142টা পেশেন্ট এখন অব্দি ডিটেক্টেড হয়েছে। এই 6 মাসে একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে, আর কোনো অ্যাডমিশন লাগেনি, কারণ সবাই সুস্থ আছে, সুস্থ হয়েও গেছে। 1-2টো পার্ট থাকে। একটা হচ্ছে প্রিভেনশন। ডেঙ্গু প্রিভেনশনের জন্য জেলা শাসক নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দিয়েছেন। আমাদের গত 1 জুন সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার অভিযান হয়েছে। আর আগামী 3-4 দিনের একটি রোস্টার ডিএম স্যার করে দিয়েছেন ভিডিওদের জন্য, যেখানে সমস্ত পাবলিক প্লেস, এমনকি অনেকদিন পর স্কুলগুলো খুলছে, সেই স্কুলগুলো পরিষ্কার রাখা, তাদের ওখানে জল যাতে না জমে, সমস্ত জায়গা পরিষ্কার সেটা করা হবে। চিকিৎসার দিক দিয়ে ইতিমধ্যে আমরা ট্রেনিং পার্ট, ট্রেনার্স অফ ট্রেনার আমাদের কমপ্লিট, ডাক্তারদের, স্পেশালিস্টদের এবং নার্সিং অফিসারদের আমরা মার্চ-এপ্রিলে এক প্রস্তুত ট্রেনিং দিয়েছিলাম। আবার আগামী মাসে আমাদের 2 দিনের একটি ট্রেনিং প্ল্যান হচ্ছে সমস্ত চিকিৎসক এবং সমস্ত চিকিৎসা কর্মী অবধি, আমাদের আশা অবধি। তো ডেঙ্গুর জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আছি। ডেঙ্গুতে যাতে আমাদের একজন নাগরিককেও হারাতে না হয়, তার জন্য আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আশা করি এবার আমরা সফল হব। ইংরেজবাজার ও কালিয়াচকের বিভিন্ন এলাকায় চলছে সাফাই অভিযান। যদিও ইংরেজবাজারের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে উল্টো ছবি দেখা দিয়েছে। রাস্তায় আবর্জনার স্তূপ। পৌর নাগরিকদের দাবি যত দ্রুত সম্ভব অন্যান্য এলাকার মতন ওইসব এলাকা থেকেও বজ্র পরিষ্কার করা হোক। হাই নিউজ নেটওয়ার্ক। টি-20 বিশ্বকাপে অপ্রতিরোধ থাকল ভারত। পরপর 3 ম্যাচ খেলে জয়ের ধারা অব্যাহত রাখল মেইন ইন ব্লু। আয়ারল্যান্ড পাকিস্তানের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করল রোহিতরা। পাশাপাশি সুপার 8-এও জায়গা করে নিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে ভারত। প্রথম ওভারের পর প্রথম বলেই ভারতের হয়ে উইকেট নেয় অর্শদীপ সিং। তার ঝুলিতে আসে মোট 4 উইকেট। 2 উইকেট নেয় হার্দিক পান্ডিয়া। 8 উইকেটে হারিয়ে আমেরিকা তোলে 110 রান। ভারতের জয়ের জন্য দরকার ছিল 111 রান। জবাবে 18 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের ধ্বজা ওড়ায় ভারত। সূর্যকুমার যাদব হাফ সেঞ্চুরি করে দলকে অনেকটাই জয়ের দিকে এগিয়ে দিয়েছে। ম্যাচের সেরা হয়েছেন 4 ওভারে 9 রান দিয়ে 4 উইকেট নেওয়া অর্শদীপ সিং। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।